স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশি সহ ৩ শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। জানা যায় প্রায় ২ সপ্তাহ ধরে তথ্য সংগ্রহ করছিল গোয়েন্দা সংস্থা। এরপর শনিবার স্থানীয় সময় ভোরে মালয়েশিয়ার জোহর রাজ্যে দুটি নির্মাণ সাইটে চালানো হয় সাঁড়াশি অভিযান। টানা ৫ ঘন্টা চলে এই অভিযান। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবোক তাহা জানিয়েছেন, ড্রোন নজরদারি সহ প্রাথমিক তথ্যে দেখা গেছে ১,০০০-এর বেশি বিদেশিকে ১৩০টি কন্টেইনারে রাখা হয়েছিল। আটককৃতদের মাঝে বাংলাদেশি ছাড়াও ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক ছিল। মালয়েশিয়ায় কেলান্তান রাজ্যের কোতাবাহারু শহরে মোবাইল কনসুলার সেবা প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস। শনিবার ও রোববার টানা ২ দিন চলবে সেবা প্রদান। দূতাবাসের এই কনসুলার সেবা নিতে ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। সেবা নিতে আসা প্রবাসী পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ ও MRP পাসপোর্ট সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হচ্ছে। এ সময় পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন জানান, হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশনায় রাজ্যে রাজ্যে কনসুলার সেবা দেওয়ার পরিকল্পনা করছেন। দূতাবাসের এমন উদ্যোগে খুশি প্রবাসীরা। দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চলছে ২ দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার সেবা প্রদান। এ বিষয়ে বিস্তারিত জানাবো। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল ফেরদৌস। ইকবাল, কি কি সেবা দেওয়া হচ্ছে এখানে, বিস্তারিত জানতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহর 9 মাইল, যেখানে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে 2 দিনব্যাপী কনসুলার সেবা দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্থান, সেটি হচ্ছে রান্নাঘর রেস্টুরেন্ট। প্রচুর বাংলাদেশি এখানে আজকে বিভিন্ন ধরনের সেবা নিতে আসছেন। আমরা আজকে যে মূলত 3 ধরনের সেবা এখানে দেওয়া হচ্ছে। NPR, MRP, যারা অনেকদিন থেকে, আপনারা গত 2 বছর আমাদের মিশিগানে কিন্তু কোনো ধরনের কনসুলার সেবা দেওয়া হয়নি। এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি বসবাস করেন। বিভিন্ন তথ্য মতে প্রায় ৮০ থেকে ৯০ হাজার বা ১ লক্ষ বাংলাদেশি বসবাস করেন। কিন্তু গত 2 বছর বাংলাদেশিরা এই সেবা থেকে বঞ্চিত হন বিভিন্ন কারণে। এই বছর আজকে থেকে শুরু হয়েছে। আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত চলবে। এখন অলমোস্ট এখানে 3:30টা 4টা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাংলাদেশি কিন্তু এখনো লাইনে আছেন এবং তারা সেবা নিচ্ছেন। অনেকের সাথে আমি কথা বলেছি এবং কথা বলে জানার চেষ্টা করেছি কেমন যাচ্ছে এখানে সেবা। তো মোটামুটি প্রায় 2 বছর পর এখানে কনসুলার সেবা আসার কারণে অনেকেই খুশি। তবে অনেকেই আমাকে এটি বলেছেন যে আরো একটু ব্যবস্থাপনা যদি আরো অর্গানাইজ ওয়েতে করা যেত তাহলে আর একটু ভালো হতো, কারণ সিরিয়ালে অনেকটা সমস্যা হচ্ছে তারা বলছিলেন। এবং তারা বলছিলেন একটু যদি বাইরে কোনো ডেস্ক থাকতো যেখানে এসে ডকুমেন্টেড চেক লিস্ট গুলা যদি চেক করে ভিতরে পাঠানো হয়, কারণ অর্থাৎ বেশ জমজমাট হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে ইকবাল, বিস্তারিত জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমাদেরকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইতালির শাখার উদ্যোগে দেশটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে করা হয় এই আয়োজন। ইতালির পাদোভা শহরে স্থানীয় একটি হলরুমে আয়োজন করা হয় সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকির ভুঁইয়া, সঞ্চালনা করেন কামাল আকন ও মোহাম্মদ আবুল হোসেন রনি। সভায় আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম, মোহাম্মদ সেলিম, আশিকুর রহমান ইউসুফ, গোলাপ মাহমুদ ও রফিকুল ইসলাম সহ আরও অনেকে। আলোচনা সভায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা সহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কাতারে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন লাস্ট উইশ রেস্তোরাঁ। রাজধানীর দোহারে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন 3 প্রবাসী বাংলাদেশি
নুর ইসলাম রাসেল, মোহাম্মদ ইউনুস মাঝি ও মোহাম্মদ ওমর ফারুক সবুজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, দাদন মিয়া, শাহরিয়ার শামীম, মোশাররফ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এই সময়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতারা জানান যে বিদেশের মাটিতে স্বাস্থ্যসম্মত উপায়ে দেশীয় খাবার পরিবেশন করাই তাদের প্রধান উদ্দেশ্য। লাস্ট উইক রেস্টুরেন্টের জন্য সবাই আসবেন, আইসা খাওয়া দাওয়া করবেন। সকল প্রবাসী ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই রেস্টুরেন্টে আসবেন। আপনাদের জন্য সমস্ত সুবিধা আমরা ইউজ করব, যত সুবিধা আছে যত, কারণ সবাই এখানে প্রবাসী। আমরা বাংলাদেশি একটা রেস্টুরেন্ট হয়েছে, খুবই খুশি আমরা প্রবাসী হয়ে। হজ প্রক্রিয়া এবং হজ যাত্রা সহজ করতে নিরলসভাবে কাজ করছে আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন। ই হজ ব্যবস্থাপনায় হাজিদের তথ্য প্রবাহ, প্রাক নিবন্ধন, বাংলাদেশ ও সৌদি আরবের হজ পরিচালনাকারী সংস্থাগুলোর মাঝে সমন্বয় সহ বিভিন্ন আইটি সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এতে অনেকটাই সহজ হয়েছে হজ প্রক্রিয়া। সৌদি আরব থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মদিনার হজ অফিসে বিজনেস অটোমেশনের আইটি সেল, যেখানে হাজিদের দীর্ঘ লাইন। হজ প্রক্রিয়ায় প্রাক নিবন্ধন থেকে শুরু করে বাড়ি ফেরার আগ পর্যন্ত প্রযুক্তিগত সহায়তার জন্য এই অফিসেরই দ্বারস্থ হতে হয় তাদের। শুধু নিবন্ধনই নয়, হাজিদের হাউস অ্যালোকেশন, হারিয়ে যাওয়া হাজিদের তথ্য বের করে হোটেলে পৌঁছে দেয়া, হারানো লাগেজ খুঁজে দেয়া, ভ্রাম্যমাণ ক্লিনিকের প্রেসক্রিপশন, ওষুধ সহ আরও বিভিন্ন সেবা দিয়ে থাকে বিজনেস অটোমেশন। সংক্ষেপে যদি বলি তাহলে আমাদের আইটি সেকশন থেকে প্রাক নিবন্ধন, হজ অফিসে কবে তাকে রিপোর্টিং করতে হবে, তার ফ্লাইট শিডিউল কবে, প্রতিদিন একটা বুলেটিন প্রকাশ করেছেন যেখানে ওই দিনকার গুরুত্বপূর্ণ হজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করা হয়। এখানে আমরা 10 জন আইটি এক্সপার্ট কর্মরত আছি। মদিনায় হজ সংক্রান্ত যাবতীয় তথ্য হজ অফিস, এজেন্সি ও হাজিদের এখান থেকে প্রদান করে থাকছি। পাশাপাশি হজের সময়ে প্রথম থেকে শেষ ফিরতি ফ্লাইট পর্যন্ত 24 ঘন্টা আইটি সেবাও দিয়ে থাকে তারা। বিজনেস অটোমেশনের এমন সেবায় কৃতজ্ঞ হাজিরা। আমাদের মদিনা হজ অফিস আইটি সেন্টার 24 ঘন্টা খোলা আছে। আমরা শিফটিং ডিউটির মাধ্যমে হজযাত্রী এবং এজেন্সিদের সেবা দিয়ে যাচ্ছি। আমাদের যে ডকুমেন্টগুলো লাগতেছে এই ডকুমেন্টগুলো মানে আপনারা খুব দ্রুত পরিবেশন করলেন এবং দিলেন, আমাদের হ্যান্ডওভার দিলেন, ফটোকপি করে দিলেন, সবকিছু ডকুমেন্ট সুন্দর করে সাজাই দিচ্ছেন। আমরা খুবই খুশি। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য তথ্য সেবা দ্রুত ও নির্ভেজাল করা। আগামীতে সেবার মান বাড়াতে তৎপর তারা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে আরেক পুলিশ সদস্যকে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। যাচ্ছে তার কাছে। শান্ত, এখন পরিস্থিতি কেমন দেখছেন? ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কি ঘটনাস্থলে এসেছেন কিনা, বা আটককৃত ওই সদস্যের কাছ থেকে কোনো ধরনের তথ্য পেয়েছে কিনা পুলিশ? মধু, একদম শেষ প্রশ্ন থেকে শুরু করতে চাই যে আসলে এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে পুলিশ সদস্যরা কিন্তু কোনো তথ্য এখন পর্যন্ত প্রদান করেননি। স্বাভাবিকভাবেই আমরা একদম নির্দিষ্ট করে কোনো কিছু কিন্তু এখনো বলতে পারছি না। তবে যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, এখানে যিনি মৃত অর্থাৎ যিনি এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি মোহাম্মদ মনিরুল, এবং যিনি গুলি করেছেন বা যাকে আটক করা হয়েছে নিরস্ত্র করার মাধ্যমে তিনি হচ্ছেন কাউসার। এবং আমরা যতটুকু তথ্য জেনেছি যে তারা দুজনেই এখানে রাতের প্রহরী হিসাবে এখানে ছিলেন ফিলিস্তিন দূতাবাসের সামনের এখানে, এবং খুব সম্ভবত তাদের দুজনের ভিতরে কোনো বাদানুবাদের ঘটনা রয়েছে, কথা কাটাকাটির ঘটনা থাকতে পারে। এগুলো সবই ধারণা বশত কথা বলা হচ্ছে। এবং মূল যে বিষয় সেটি হচ্ছে যে আমরা রাত 11:30 নাগাদ কিন্তু এই খবরটি জানতে পারি, এবং দ্রুততম সময়ে সাংবাদিক সহ অন্যান্য আমরা যারা এখানে উপস্থিত হই এসে যে পরিস্থিতি দেখতে পাই সেটি অনেকটা এরকম যে তার মরদেহ কিন্তু গেটের ঠিক সামনের সড়কেই পড়েছিল, এবং পুলিশ সদস্যরা এসে কিন্তু তার মরদেহ কোয়াড্রন করে এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার শরীরের সাথে থাকা যে অস্ত্র এবং তার যে পরিধেয়
জিনিসগুলো ছিল সেগুলো রাখা হয় এবং আমরা দেখতে পেরেছি যে এখানে কিন্তু একটা সাইকেল পড়েছিল, সেই সাইকেলটি হয়তো বা কোনো পথচার এখানে যাতায়াত করার কারো হতে পারে এবং 4 রাউন্ডের গুলির খবর আমরা জানতে পেরেছি এবং সেটি এখন কতটুকু সত্য বা কতটুকু অ্যাকুরেট সেটি আসলে হয়তো এখানে দায়িত্বরত অথবা কর্তব্যরত যিনি আছেন প্রশাসনিকভাবে যিনি কথা বলবেন তার বরাত দিয়ে হয়তো আমরা সেই তথ্য নিশ্চিত করতে পারবো। এখন পর্যন্ত বলতে হবে যে সোয়াত টিম এসেছে, বিশেষ বাহিনী পুলিশের এবং পুলিশ সদস্য, ডিএমপির সদস্য যারা আছেন তারা তো আছেনই, সাদা পোশাকের ডিবি সদস্যরা রয়েছেন এবং আমরা ডিবির হারুন সাহেবকে আমরা দেখতে পেরেছি এখানে তিনি এসেছেন এবং পরবর্তীতে তিনি যদি আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেন সেই ক্ষেত্রে হয়তোবা আমরা এই ঘটনার যে বিস্তারিত সেটি হয়তোবা তার মাধ্যমেই পুরো বিষয়টা আমরা জানতে পারবো এবং যেহেতু এলাকাটি খুবই স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে আসলে মন গড়া কোনো তথ্য আসলে দেওয়া উচিত নয়, সে কারণেই আসলে আমরা অপেক্ষা করছি তাদের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য। আনুষ্ঠানিক বক্তব্যটা জানতে পারলেই হয়তোবা আমরা দর্শকদেরকেও জানাতে পারবো এবং বলতে হবে যে গেল 2টি ঘন্টায় আমরা এখানে যে পরিস্থিতি দেখেছি সেটি অনেকটা এরকমই যে আসলে পুলিশ সদস্যরা পুরো সড়কটি কিন্তু একটা ব্যারিকেডের মতো করে দিয়ে রেখেছেন যাতে অযাচিত কোনো ঘটনার সূত্রপাত না ঘটে অথবা অযাচিত কোনো তথ্য যাতে প্রচার না হয়ে যায় সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ পুলিশ আমাদের বাংলাদেশের একটি বড় একটি সংস্থা এবং তাদের যেই দায়িত্ব তারা যে পালন করছেন, তাদের যেই একটা গোপনীয়তার একটা বিষয় রয়েছে সেটিও আমাদের রক্ষা করতে হবে এবং সেই কারণে কিন্তু আমরা এখানে অপেক্ষা রয়েছি এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যে যদি কর্তব্যরত একজন এখানে এসে আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে কথা বলেন সেই ক্ষেত্রে হয়তোবা আমরা দর্শকদেরকে পুরো বিষয়টির বিবরণ আমরা দিতে পারবো। মধু, বেশ বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে, ধন্যবাদ শান্ত আপনাকে। ভারতের নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ পাঠ করানো হবে। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজনে বিভিন্ন দেশের প্রায় 8,000 অতিথির যোগ দেওয়ার কথা রয়েছে। শহর জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। গত 4 জুন প্রকাশিত হয় লোকসভা নির্বাচনের ফলাফল, এতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট। ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। রোববার শেখ হাসিনার যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছে মোদী। অনুষ্ঠানে যোগদান শেষে 2 দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে। এরপর ভারতীয় প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এর আগে সকাল 10:15 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে আগামী 19 ও 20 অক্টোবর লালন পরিষদের আয়োজনে হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক লালন ও লোক উৎসব। বাংলাদেশে অধ্যুষিত জ্যামাইকার নন্দনকানন নামে পরিচিত পারফর্মিং আর্টস সেন্টারে দ্বিতীয়বার মতো হতে যাচ্ছে এই উৎসব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকরা। ব্রিফিংয়ে তারা বলেন, আন্তর্জাতিক লালন ও লোক উৎসব 2024-এর মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে এই আয়োজন। বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতি পৌঁছে দিতে হবে। লালন উৎসবের মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালন গবেষক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সেলিম তোহা। লালন উৎসবকে মাতিয়ে তুলতে বাংলাদেশ থেকে যাচ্ছেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন সহ বিখ্যাত আরও অনেকে। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপালে গ্রেফতার সিয়ামের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার বারাসাত আদালত। বারাসাতের মুখ্য দায়রা আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বাংলাদেশের ডিবি পুলিশ আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ঝিনাইদহ থেকে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে।
শনিবার দুপুরে পশ্চিমবঙ্গ সিআইডির হাতে গ্রেফতার সিয়াম হোসেনকে বারাসাত আদালতে হাজির করা হয়। হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান চালাতে 14 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। আনার হত্যার পর সিয়াম নেপালের কাঠমান্ডুতে পালিয়েছিলেন। সেখান থেকে পশ্চিমবঙ্গের সিআইডি ও নিউ টাউন থানার পুলিশ সিয়ামকে গ্রেফতার করে নিয়ে আসে। কোথায় বডি পার্টসগুলো ফেলেছে, কি ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসি প্রেয়ার করা হয়েছে। এগুলো রিকভারি হবে। 14 দিনের রিমান্ড চেয়েছে, পিসি প্রেয়ার আছে, 14 দিনই অ্যালাউ করেছে জজ সাহেব। এদিকে এমপি হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক আখতারুজ্জামান শাহিনকে দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তবে ভারতের সাথে আমেরিকার বন্দি বিনিময় চুক্তি থাকায় কলকাতা পুলিশও আসামিকে নিয়ে আসার চেষ্টা করছে। লাশটা গুম করার যে বিষয়টা, এটা জানে হলো সিয়াম এবং জিহাদ, এ দুজনেই যেহেতু তাদের হাতে রয়েছে এখন, আমার মনে হয় তারা তাদের নিয়ে অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। পাশাপাশি আমি মনে করি যে আমরাও প্রয়োজন বোধে আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করব। ডিবি প্রধান আরও জানান, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা একজনকে এনেছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন মুহুরী চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওমানে বিশাল মেজবানির আয়োজন করেছে ফটিকছড়ি প্রবাসীরা। রাজধানী মাসকাটের হামিরিয়া এলাকায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে ওমানের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান, পরিচালনা করেন মহিনুদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু বকর, মাসুদ করিম, মোহাম্মদ ইমরান, আবু সালেক ও জসিমউদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সদস্যরা। ওমান প্রবাসীর পক্ষ থেকে প্রত্যাশা করে রাখি যে আমরা ফটিকছড়ি সুন্দর একটা ফটিকছড়ি বিনির্মাণে উনি কাজ করে যাবেন। সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ নাজিমউদ্দিন মুহুরী সাহেব বিপুল ভোটে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই উপলক্ষে আমরা ওমানে চট্টগ্রামবাসীকে নিয়ে আমরা বিশাল এক মেজবানের আয়োজন করেছি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংবর্ধনা পেলেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর পরিচালক ইশহাকুল হোসেন। মিশিগানের হেমট্রামিক শহরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সিলেট সদর অ্যাসোসিয়েশন অফ মিশিগান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমেদ, পরিচালনা করেন কামাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসি এর পরিচালক ইশহাকুল হোসেন। এছাড়াও আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ হোসেন খান, মোহাম্মদ হাসান, নাইম চৌধুরী ও নিজামউদ্দিন সহ আরও অনেকে। এ সময়ে বক্তারা ইশহাকুল হোসেনের বিভিন্ন কাজের বর্ণনা উপস্থাপন করেন। টি-20 বিশ্বকাপের খবর। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে টাইগাররা। লঙ্কানদের দেয়া 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 6 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ডালাসে টস হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার 21 রানের উদ্বোধনী ঝুঁটি ভাঙেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত 10 রানে তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরেন কুশল মেন্ডিস। 4 রান করা কামিন্দু মেন্ডিসকে সাজ করে ফেরেন মুস্তাফিজ। 28 বলে 47 রান করা বিধ্বংসী হয়ে ওঠা পাথুম নিসাঙ্কাকে নিজেদের দ্বিতীয় শিকারে পরিণত করেন মুস্তাফিজ। এরপর লেগ স্পিনের ভেলকিতে একে একে চারিথ আশালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনঞ্জয় ডিসেলভাকে প্যাভিলিয়নের পথ দেখান রিশাদ হাসান। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত 9 উইকেটে 124 রানে পুঁজি হয় শ্রীলঙ্কা। 3টি করে উইকেট দখল করেন মুস্তাফিজ ও রিশাদ। জবাবে ব্যাট করতে নামে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের ফেরে সৌম্য সরকার। 3 রান করে নুয়ান থুসারার শিকার হন আরেক ওপেনার তানজিদ তামিম। টিকতে পারেনি নাজমুল শান্ত। লিটনকে সাথে নিয়ে প্রতিরোধের আভাস দেন তাওহিদ হৃদয়। 40 রান করে তাওহিদ হৃদয় ফেরেন হাসারাঙ্গার বলে। আর 36 রান করে লঙ্কান অধিনায়কের দ্বিতীয় শিকারে পরিণত হন লিটন। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।